মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য অনেকেই নিচে কমেন্ট সেকশনে লেখেন যে 15 বছরের জন্য, 20 বছরের জন্য বা 30 বছরের জন্য এমন কোনো ফান্ড সাজেশন করতে যেখানে কিনা ইনভেস্টমেন্ট করা যায়। তা আজকের এই ভিডিওটা আমি সেই সমস্ত প্রশ্নই বলবো যেগুলোতে যাদের মনে এই ধরনের প্রশ্ন থাকে যে কতদিনের জন্য ফান্ড সিলেকশন করা উচিত। তা এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, যখন আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি তখন আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কেন করি? আমরা এটা এই জন্যই করে থাকি যে মার্কেটে অন্য যে ধরনের প্রোডাক্টগুলো আছে, যেমন ধরুন এফডি, আরডি, পিপিএফ, সুকন্যা, এই সমস্তগুলো থেকেই মিউচুয়াল ফান্ডে একটু বেশি রিটার্ন পাওয়া যায়। এখানে এই সমস্ত ট্র্যাডিশনাল যে ডেপ্ট ক্যাটাগরির যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেগুলো 6 to 8% রিটার্ন দিয়ে থাকে, তাদের তুলনায় মিউচুয়াল ফান্ড কিন্তু বেশ অনেকটাই বেশি রিটার্ন দেয়। সেটা প্রায় 15 থেকে 20% অবধি কিন্তু হতেই পারে। কিন্তু আজকে আমাদের এটা জানতে হবে যে আমরা ফান্ড সিলেকশন করার সময় কী কী জিনিসগুলো আমাদের কনসিডার করা উচিত আর কী কী জিনিসগুলো নিয়ে আমাদের তত বেশি বিচলিত হওয়ার প্রয়োজন নেই। তা সবার আগে ধরুন, যারাই বলেন যে এই 15 বছর, 20 বছর বা 25 বছরের জন্য একটা ভালো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাই, তাদের জন্য কিন্তু আমার আজকে যেটা বলা সেটা হচ্ছে, দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন এটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক, কিন্তু কথাটা সবসময়তেই লেখা থাকে। এই কথাটার মানেটা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু মার্কেটজনিত যে ধরনের ম্যাক্রো ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স যে ফ্যাক্টরসগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আপস এবং ডাউনস অবশ্যই আপনি দেখতে পাবেন। এমন কোনো মিউচুয়াল ফান্ড স্কিম কিন্তু আপনারা দেখতে পাবেন না যেটা বলা আছে যে আমরা গ্যারেন্টেড রিটার্ন দেবো বা গ্যারেন্টেড পারফরমেন্স কিন্তু কোথাও ক্লেম করা হয় না। আর এই মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেটা কিন্তু এক্সিস্টিংস যে গভর্নমেন্ট পলিসি, যে ট্যাক্সেশনস, যে পার্সোনাল ট্যাক্সের লিমিট, সেগুলোর উপরেও কিন্তু অনেক চেঞ্জ করে। আপনারা নিশ্চয়ই বোঝেন যে 2024 বাজেটের আগে যেখানে এলটিসিজি ট্যাক্স 10% ছিল, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে এখন 12.5% হয়ে গেছে। পরবর্তীকালে হয়তো এই এলটিসিজি ট্যাক্সেশনসও কিন্তু আবার চেঞ্জ হতে পারে। বা ধরুন এই ক্ষেত্রেই আর একটা উদাহরণ আপনাদের দিই, যেমন পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটা আগে খুব ভালো রিটার্ন দিত যখন এই ফান্ডটা আমেরিকান যে স্টকস ছিল সেগুলোতে ইনভেস্ট করত। সেখানে ফেসবুক, তারপর গুগলস, এই ধরনের যে আমেরিকান যে স্টকসগুলো ছিল সেগুলোতে যখন এই পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা ইনভেস্ট করতো তখন কিন্তু তাদের যে রিটার্ন ছিল সেটা কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু তারপর যখন সেবি এটার উপর কিছু কন্ডিশনস লাগিয়ে দেয়, তারপর থেকে কিন্তু বিদেশে যে স্টকসগুলোতে যে এক্সপোজার সেটা কিন্তু কম হয়ে যায় এবং সেই একই প্রপোর্শনালিটি কিন্তু এই মার্কেটের পারফরমেন্স জন্যে এই পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটার পারফরমেন্সেও কিন্তু কিছুটা চেঞ্জেস আমরা দেখতে পাই। সেই রকম ঠিক একই কারণে কিন্তু মার্কেটের ভোলাটিলিটির ওপর, মার্কেটের ট্যাক্সেশনস ওপর বা গভর্নমেন্ট কিছু রুলসের ওপর বা কিছু ম্যাক্রো ইকোনমিক্সের জন্য কিন্তু ফান্ডের পারফরমেন্স চেঞ্জ হতে পারে। অনেক সময়তেই এই মিউচুয়াল ফান্ড স্কিমসের যে ফান্ড ম্যানেজার থাকে সেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর একটা ফান্ড ম্যানেজারের কিন্তু স্ট্র্যাটেজি, যাতে ফিলোসফি, তার এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে সেই ফান্ডের পারফরমেন্সের ওপর। তাই আমার মতে মনে হয় যে আপনারা যারাই এই 15 বছর, 20 বছর বা 25 বছরের কথা চিন্তা করে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেন, তাদের কিন্তু অবশ্যই এত লং টার্ম ভাবার প্রয়োজন নয়। আপনারা 2, 4, 5 বছরের কোনো ফান্ডের পারফরমেন্স দেখুন। আপনার পারফরমেন্স যদি ঠিক লাগছে, আপনি যে রিস্ক নিতে পারছেন সেই রিস্ক হিসেবে আপনি যে রিটার্ন এক্সপেক্ট করেন সেটা যদি ঠিকঠাক আপনি পাচ্ছেন, তাহলে ফান্ডের সাথে আপনি জুড়ে থাকুন। কিন্তু যদি আপনি যে রিস্ক নিচ্ছেন সেই হিসেবে আপনি রিটার্ন পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফান্ড সুইচ করে নেওয়া উচিত। ভালো ফান্ড আছে যেগুলোতে কিন্তু আপনারা অবশ্যই সুইচ ওভার করতে পারেন। আপনারা শুধু নিজেদের যে ইনভেস্টমেন্ট সেটাকেই ফোকাস করুন। ইনভেস্টমেন্ট সময়ের সাথে যেন বাড়ে, এটাই হচ্ছে মেন টার্গেট। কোন ফান্ডে আমি লাগাচ্ছি, কোন ফান্ডে আমি এক্সপোজার নিচ্ছি, সেই ফান্ডের সঙ্গে এতটা একাকিত্ব হওয়ার প্রয়োজন কিন্তু আমার মনে হয় না কিছু আছে। কারণ আমাদের সবারই লক্ষ্য যে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন একটা হেলদি ইনভেস্টমেন্ট হয়, খুব ভালো রিটার্ন যেন আমি পাই, আর রিস্কও যেন কিছু কম থাকে। তা এইটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আপনাদের মতামত হয়তো এর থেকে আলাদা হতেই পারে। আমি নিজের পোর্টফোলিও কিন্তু প্রত্যেক 2 বছর অন্তরই দেখি, সেটাকে যদি আমার মনে হয় যে কোনো ফান্ড ভালো করছে না, আমি কিন্তু সেটাকেও অন্য ফান্ডে চেঞ্জ করি।
আর আমার মনে হয় এটাতেই কিন্তু আমার পোর্টফোলিও যে হেলথ সেটাও কিন্তু কন্ডিশন ভালো থাকে। আর যে ফান্ডগুলো কোনো কারণে হয়তো আগে ভালো পারফরমেন্স করছিল বা এখন হয়তো সেগুলোতে সেরকম ভালো পারফরমেন্স হচ্ছে না, সেগুলোকে চেঞ্জ করে দেওয়াটাই হচ্ছে অনেক ভালো। শুধু শুধু সেই ফান্ড যখন পারফরমেন্স দিতে পারছে না তার সাথে জুড়ে থাকার কোনো কারণ তো আমি বুঝে উঠতে পারি না। আর অহেতুক ডাইভার্সিফিকেশনের নামে স্মল ক্যাপেরই 3-4টে ফান্ড নিয়ে নিলাম, বা লার্জ ক্যাপেরও 3-4টে নিয়ে নিলাম, বা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতেও 3-4টে একই ধরনের ফান্ড আমি নিয়ে নিচ্ছি, সেটাও আমার মনে হচ্ছে না খুব একটা ঠিক ডিসিশনস। তো এই জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ব্যাপারটা কিন্তু প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু অবশ্যই আপনাদেরকে রিভিউ করা উচিত। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।